বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। ক্লাস পরিচালনায় আমি আবু মোহাম্মদ সালাউদ্দিন ওবায়দা, প্রভাষক, রসায়ন বিভাগ, রেদওয়ান আহমেদ বিশ্ববিদ্যালয় কলেজ, চান্দিনা, কুমিল্লা। আমার আজকের ক্লাসের আলোচনার বিষয়বস্তু হলো আয়নীকরণ শক্তির সাথে পর্যায় সারণীর পর্যায় ও গ্রুপ ভিত্তিক সম্পর্ক। প্রথমেই আয়নীকরণ শক্তির সাথে পর্যায়ভিত্তিক সম্পর্ক। আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম যে আয়নীকরণ শক্তি কি এবং আয়নীকরণ শক্তির মান কিভাবে নির্ধারণ হয় সেই বিষয়গুলো। তো আমরা গত ক্লাসে আয়নীকরণ শক্তির যে সংজ্ঞাটা দেখছিলাম সেটা হলো যে কোনো পরমাণুর সর্বশেষ শক্তি স্তর থেকে একটি করে 1 মোল ইলেকট্রন অপসারণ করতে, যে অপসারণ করে ওই মৌলকে ধনাত্মক আয়নে পরিণত করতে যে শক্তির প্রয়োজন হয় তাকেই আয়নীকরণ শক্তি বলে। তো এখন আয়নীকরণ শক্তির এই মানটা পর্যায় সারণীর যে কোনো একটি নির্দিষ্ট পর্যায় বা যে কোনো একটা গ্রুপের সাথে সম্পর্কযুক্ত। এখন আমরা পর্যায়ভিত্তিক যে সম্পর্ক সেটা নিয়ে আলোচনা করব। আমরা জানি যে যে কোনো পর্যায় সারণীর যে কোনো পর্যায়ের বাম থেকে যদি ডানে যাওয়া যায় তাহলে সেটাই হলো একটা পর্যায়, অর্থাৎ পর্যায় সারণীর সর্ববাম থেকে ডান দিকে যে সারিটা সেটাই হলো পর্যায়। প্রথম পর্যায়ে এরকম আছে 2টি মৌল, হাইড্রোজেন এবং হিলিয়াম। এভাবে পর্যায় সারণীতে মোট 7টি পর্যায় আছে। যে কোনো পর্যায়ে বাম থেকে যদি ডান দিকে যাওয়া যায় তাহলে আয়নীকরণ শক্তির মান বৃদ্ধি পায়। কিভাবে বৃদ্ধি পায় সেটা আমরা দেখব। যদি যে কোনো পর্যায়ে বাম থেকে ডান দিকে অগ্রসর হওয়া যায় তাহলে মৌলের পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পায়। আর পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পাওয়ার অর্থ হলো পরমাণুর নিউক্লিয়াসে ধনাত্মক চার্জযুক্ত প্রোটনের সংখ্যা বৃদ্ধি পাওয়া এবং একই সাথে পরমাণুর শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যাও বৃদ্ধি পাওয়া। এক্ষেত্রে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে পরমাণুর বাইরের স্তরে নতুন কোনো শক্তি স্তর যুক্ত হয় না বা শক্তি স্তর সংখ্যা বাড়ে না। শুধুমাত্র নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা বৃদ্ধি পায় এবং ওই নির্দিষ্ট কক্ষপথ, যেই কক্ষপথে ইলেকট্রন পূর্বে ছিল সেই কক্ষপথে ইলেকট্রন সংখ্যা বাড়তে থাকে, কিন্তু ইলেকট্রনের কক্ষপথ সংখ্যা বাড়ে না। ফলে অধিক সংখ্যক প্রোটন অধিক সংখ্যক ইলেকট্রনের উপরে আকর্ষণ করে, আর এই আকর্ষণের কারণে পরমাণুর আকার হ্রাস পায় বা ছোট হয়ে যায়, অর্থাৎ মৌলের পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায়। যেহেতু পরমাণুর পারমাণবিক ব্যাসার্ধ বা আকার হ্রাস পায় তাই বাইরের স্তরের উপরে নিউক্লিয়াসের আকর্ষণ বেশি হয়। তখন বাইরের স্তর থেকে ইলেকট্রন অপসারণ করার জন্য যে শক্তির প্রয়োজন হয় তা স্বাভাবিকভাবেই বেশি হবে। সুতরাং দেখা যাচ্ছে যে যে কোনো পর্যায়ে বাম থেকে যতই ডানে যাওয়া যায় ততই ওই নির্দিষ্ট শক্তি স্তরে ক্রমান্বয়ে ইলেকট্রন সংখ্যা বাড়ে আর পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা বাড়ে। ফলে পরমাণুর আকার তত হ্রাস পায় এবং বাইরের স্তর থেকে ইলেকট্রন অপসারণ করা তত কষ্টকর হয়। সেক্ষেত্রে আয়নীকরণ শক্তির মানটাও বেড়ে যায়, কারণ ইলেকট্রন অপসারণ করার জন্য যে শক্তির প্রয়োজন সেটাই হলো আয়নীকরণ শক্তি। এখানে আমরা একটু উদাহরণ দেওয়া আছে যে দ্বিতীয় পর্যায়ের যে মৌল
যেমন লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন এবং নিয়ন। এদের আয়নীকরণ শক্তির মান এখানে দেওয়া আছে। যেমন লিথিয়ামের পরমাণু নিউক্লিয়াসের চার্জ সংখ্যা 3, বেরিলিয়ামের 4, বোরনের 5, এভাবে ধারাবাহিকভাবে নিয়ন পর্যন্ত 10। ইলেকট্রন সংখ্যা ও বাইরের স্তরে লিথিয়ামের 1, বেরিলিয়ামের 2, বোরনের 3, কার্বনের 4, এভাবে 5, 6, 7, 8। আয়নীকরণ শক্তির মান লিথিয়ামের 520 কিলোজুল পার মোল, এরপর বেরিলিয়ামের 900, তারপরে বোরনের 800, এটা ব্যতিক্রম, এরপরে কার্বনের 1086, এভাবে ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে। সুতরাং দেখা যাচ্ছে যে পর্যায় সারণীর যে কোনো একটা পর্যায়ে বাম থেকে ডানে গেলে পরমাণুর আয়নীকরণ শক্তির মান বৃদ্ধি পায়। এখন আমরা দেখব আয়নীকরণ শক্তির সাথে পর্যায় সারণীর গ্রুপের কি সম্পর্ক, বা আয়নীকরণ শক্তির সাথে গ্রুপ ভিত্তিক সম্পর্ক। পর্যায় সারণীর যে উলম্ব সারি সেটাই হলো গ্রুপ। তো যে কোনো উলম্ব সারি বা গ্রুপে উপর থেকে যদি নিচের দিকে যাওয়া যায় তাহলে পরমাণুর আয়নীকরণ শক্তির মানটা হ্রাস পায়। এর কারণটা হলো যে কোনো গ্রুপে উপর থেকে নিচে গেলে নতুন নতুন শক্তি স্তর সংখ্যা যুক্ত হয়, অর্থাৎ উপরের মৌল এর পরবর্তী মৌলর স্তর সংখ্যা সব সময়ের জন্য 1 করে বেশি হয় বা একটা করে বাড়ে। যেমন হাইড্রোজেন এর স্তর সংখ্যা হলো 1, এর পরবর্তী মৌল লিথিয়ামের স্তর সংখ্যা 2, সোডিয়ামের স্তর সংখ্যা 3, পটাশিয়ামের স্তর সংখ্যা হলো 4টি। এভাবে একটা গ্রুপের উপর থেকে নিচে যতই যাওয়া যাবে ততই স্তর সংখ্যা বাড়ে, পারমাণুর সংখ্যাও বাড়ে, তবে পারমাণুর সংখ্যা বৃদ্ধির সাথে সাথে স্তর সংখ্যাও বাড়ে। ফলে দেখা যায় যে নিউক্লিয়াস থেকে বাইরের স্তরের দূরত্ব ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকে। যেহেতু নিউক্লিয়াস থেকে বাইরের স্তরের দূরত্ব ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকে, যার কারণে বাইরের স্তরের উপরে নিউক্লিয়াসের আকর্ষণটা হ্রাস পায় বা আকর্ষণ বল কম হয়, যার ফলে বাইরের স্তর থেকে ইলেকট্রন সহজে সরিয়ে নেওয়া যায়, অর্থাৎ আয়নীকরণ শক্তির মানটা কম লাগে। সুতরাং দেখা যাচ্ছে যে পর্যায় সারণীর যে কোনো একটা গ্রুপে উপর থেকে নিচে গেলে পারে পরমাণুর নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা বাড়ে, আর কক্ষপথে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যাটা একই থাকে, তবে সার্বিক ইলেকট্রন সংখ্যা বাড়ে। নিউক্লিয়াসে যেমন প্রোটন সংখ্যা বাড়ে, ইলেকট্রন সংখ্যাও বাড়ে, তবে সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা উপরের অনুরূপ থাকে, কিন্তু স্তর সংখ্যাটা বৃদ্ধি পায়। স্তর সংখ্যাটা বাড়ার কারণে নিউক্লিয়াস থেকে বাইরের স্তরের দূরত্ব বৃদ্ধি পায়, আর এই কারণেই বাইরের স্তরের উপর নিউক্লিয়াসে আকর্ষণ কমে যায় বলেই বাইরের স্তর থেকে ইলেকট্রন অপসারণ করা সহজ হয়, আর যার কারণেই আয়নীকরণ শক্তির মানটাও কমে যায়। এটাই হলো মূল কারণ। তো আমরা যদি দেখি যে গ্রুপ 1A এর মৌলগুলোর আয়নীকরণ শক্তির মান লিথিয়ামের সব থেকে বেশি, তারপরে সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। সুতরাং দেখা যাচ্ছে যে উপরের মৌলের আয়নীকরণ শক্তির মানটা বেশি। লিথিয়ামের শক্তি স্তর 2, এর বাইরের স্তরে একটি ইলেকট্রন, সোডিয়ামের বাইরের স্তরে একটি ইলেকট্রন, এর শক্তি স্তর 3, পটাশিয়ামের বাইরের স্তরে একটি ইলেকট্রন, শক্তি স্তর হলো 4, এভাবে ধারাবাহিকভাবে 5, 6, 7। সুতরাং দেখা যাচ্ছে যে নিউক্লিয়াস থেকে লিথিয়ামের শক্তি স্তরের সর্বশক্তি স্তরের দূরত্ব হলো সবচেয়ে নিকটে, এরপরে সোডিয়াম, তারপরে যতই যাওয়া যাবে তত বাড়তে থাকবে। ফলে দূরত্ব যত বাড়বে বাইরের স্তর থেকে ইলেকট্রন অপসারণ করা তত সহজ হবে, আর সেই জন্য প্রয়োজনীয় শক্তির পরিমাণও কম হবে। সেটাই হলো আয়নীকরণ শক্তি, অর্থাৎ আয়নীকরণ শক্তির মানটা কম হবে। তো এটাই হলো আমাদের আজকের ক্লাসে আলোচনার বিষয়বস্তু। ইনশাল্লাহ আমরা পরবর্তী দিন ভিন্ন কোনো বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।